অল অফ ইউ। শীতের প্রকোপ বেড়েছে, তাই অতি সতর্কতার সঙ্গে আমাদেরকে থাকতে হবে এই মুহূর্তে। তা তবে জলভদ্রের মতো তো বসে থাকলে আমাদের চলবে না। আমাদের যা যা কাজ আছে, করণীয় আছে, কর্তব্য আছে, দায়িত্ব আছে, সেগুলোকে তো আমাদের পালন করতে হবে। যেহেতু আমরা সংসারের মানুষ, যেহেতু আমরা একটা টিম বাংলার নবাবের মতো টিম বাংলার নবাবের মতো একটা কথিত যশা জুম ভার্চুয়াল ওয়েবিনারে দৈনন্দিন উপস্থিত হই। এখানে কিছু আমরা শেয়ার করি, আদান প্রদান করি, একে অপরের কথা শুনি, বলি, সমস্যা থাকলে তারও নিরসন করার আমরা চেষ্টা করি। তাই সবকিছু নিয়ে টিম বাংলা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে অন্যান্য ওয়েবিনারগুলোর থেকে। এই জন্য এত আকর্ষণের কেন্দ্রবিন্দু, এত আমাদের ম্যাগনেটের মতো আকর্ষণ করে থাকে। এই জন্য আমরা আসার চেষ্টা করি, বলার চেষ্টা করি যখনই আমরা এখানে উপস্থিত হই। যাই হোক, তো একটা নতুন ইয়ার, নতুন মাস, নতুন বছর, নতুন হোপ, নতুন আশা, নতুন উদ্দীপনা, সেটা নিয়েই আমরা আসি। সেটা সম্বন্ধে একটু আমি বলে নিই। বছরের প্রথম দিনটি শুভ সূচনার দিন। সকলেই চান দিনটি আনন্দে, শান্তিতে অতিবাহিত করতে, যাতে সারা বছর খুব ভালোভাবে চলে, এমনটা সকলেই প্রত্যাশা করে। সেই জন্য অনেকেই বছরের প্রথম দিনটিতে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে, বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটিতে, আবার কেউ কেউ পার্ক স্ট্রিট, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যান ও পিকনিকের মাধ্যমে আনন্দ করেন। তবে দিনটিতে কাশীপুর উদ্যানবাটি সহ বিভিন্ন স্থানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়। আমরা কথায় কথায় বলে থাকি যে এসআর কল্পতরু, এবং এই কল্পতরু যে একটা উৎসব, যে আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ অবতার, রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে চালু করেছিলেন যখন তিনি মুমূর্ষু, শেষ অবস্থা, হাঁটা চলার শক্তি ছিল না, ক্যান্সারে আক্রান্ত, গলাতে ঘা হয়ে আছে। কারণ তিনি প্রকৃত পক্ষে বিভিন্ন মানুষের পাপ, তাপগুলো নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। যেভাবে মহাদেব শিব নীলকণ্ঠ হয়েছিলেন সারা বিশ্বকে রক্ষার জন্য, সমুদ্র মন্থন থেকে যখন বিষ গরল দৈত্য এবং দানবের টাগ অফ ওয়ারের জন্য সাপকে নিয়ে হয়েছিল, তাকে রক্ষার জন্য পৃথিবীকে তিনি কণ্ঠে বিষটাকে ধারণ করেছিলেন, নীলকণ্ঠ হয়েছিলেন। সেইরূপ রামকৃষ্ণ পরমহংসদেবের বহু শিষ্য আছে, বহু মানুষের পাপ তাপকে নিয়ে তিনি কিন্তু নীলকণ্ঠ হয়েছিলেন, কণ্ঠে ধারণ করেছিলেন, ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। আমার এটা পড়েছি আমরা। সেই জন্য তাই কল্পতরু উৎসব, একটা কল্পতরু তিনি হয়েছিলেন জীবনের শেষ সন্ধিক্ষণে এসে। সেইটা সম্বন্ধে একটু বলে নেই। এই কল্পতরু উৎসবটা অনুষ্ঠিত হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। কথিত আছে 1886 সালে 1লা জানুয়ারি অসুস্থ অবস্থায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীন অলৌকিক শক্তি বলে দোতলার ঘর থেকে নেমে এসে উপস্থিত ভক্তদের মাঝে সেই সময়কার প্রবাদ প্রতিমা নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের কাছে জানতে চেয়েছিলেন, তুমি সর্বত্রই আমার কথা বলো, প্রশংসা করো, তা আমার মধ্যে কি দেখেছো তুমি গিরিশ? তখন গিরিশ বলেছিলেন, তুমি নররূপী ধারী পূর্ণ ব্রহ্ম ভগবান, আমার মতো পাপী তাপীদের মুক্তির জন্যই তোমার মর্তে আগমন। এ কথা শোনা মাত্রই ঠাকুর বাহ্যজ্ঞান শূন্য হয়ে সকলকে আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তারপরেই সকলে ঠাকুরের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে প্রণাম করেন। ঠাকুরের শিষ্য রামচন্দ্র দত্ত সেই মহান দিনটি কল্পতরু দিবস বলে নামকরণ করেছিলেন। প্রসঙ্গত বলি, কথিত আছে
দেবতা অসুরদের সমুদ্র মন্থনকালে লক্ষ্মী, ঐরাবত এবং অমৃত কলসের সঙ্গে একটি বৃক্ষ উঠে আসে, যাকে পারিজাত বৃক্ষ রূপে দেব উদ্যানে রাখা হয়। পারিজাত বৃক্ষের কাছে যা চা হয় সেই মনস্কামনা পূর্ণ হয়, এবং সেই সেটি কল্পতরু বৃক্ষ বলেও পরিচিত হয়। সেদিন শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ উপস্থিত 30 জন ভক্ত শিষ্যের মনোবাঞ্ছা পূরণ করে অকাতরে আশীর্বাদ করলেন। এবং অনেকেই মনে করেন 1লা জানুয়ারি দিনটিতে ঠাকুরের সমীপে উপস্থিত হয়ে নিজেদের মনের কথা ঠাকুরের কাছে নিবেদন করলে ঠাকুর তাঁদের মনস্কামনা পূর্ণ করবেন। ঠাকুর সেদিন বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য অর্থাৎ তিনি সকলের মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটাতে চেয়েছিলেন, যে জ্ঞান শিবরূপে জীব সেবার জ্ঞান, ধর্ম সমন্বয়ের জ্ঞান, মানুষের প্রতি মানুষের বিদ্বেষ পরিহারের জ্ঞান, সর্বোপরি মানুষকে ভালোবাসার জ্ঞান। তাই আসুন বছরের শুরুতে আমরা সকলে সেই জ্ঞানের উন্মেষ ঘটাতে প্রার্থনা করি, আমাদের সকলের চৈতন্য হোক। বাস্তবিকই তাই। মানে অন পেসিভিয়ান, গ্রেট অন পেসিভিয়ান, আমরা একটা পুরনো বছর হারালাম, অতিক্রম করলাম। তার ভালো মন্দ, সুখ দুঃখ, আবেগ উচ্ছ্বাস, অনেক কিছু আমাদের শিখিয়েছে। আমাদের মনের মধ্যে, আমাদের জীবনে সেটা ঘটে গেছে। তো অনেক কিছু আমরা পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। যেগুলো আমরা পাইনি, সেগুলো যাতে আমাদের অধরা সেই স্বপ্নগুলো, মাধুরীগুলো এই 2025-এ অনপেসিভকে কেন্দ্র করে অ্যাসের হাত ধরে আমাদের প্রাপ্তি ঘটে। সেই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সেই জন্য নতুন ভাবে, নতুন উদ্যমে, নতুন উদ্দীপনায়, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা নিয়ে অ্যাসেরকে ভরসা করে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। এবং অ্যাসের তার যে পপ আপ 2রা জানুয়ারি, গতকাল তিনি যে পপ আপের মাধ্যমে যেটা বলেছেন, তার মধ্যে কিন্তু আমরা তার স্পর্শ অনুভব করতে পারি। জানানটা আমরা দিয়েছেন, সেটা আমরা যারা পপ আপটা দেখেছি, যারা শুনেছি, তারা বা বিভিন্ন বক্তার মাধ্যমেও কিন্তু আমরা শুনেছি, অনেকটা অনুধাবন করতে পেরেছি যে তিনি বলতে চেয়েছেন। যাই হোক, গত বছর আমরা অনেক কিছু পেয়েছি, সমৃদ্ধ হয়েছে, আবার অনেক কিছু পাইনি। যা পাইনি তা নিয়ে হাউতাশ আমরা করবো না, ওরি হব না। যেটা পেয়েছি সেটাতেই আমরা সন্তুষ্ট হব, কারণ আমরা ভারতবাসী, মুনি ঋষিদের দেশ। আমাদের মুনি ঋষিরা বলেছেন অল্পে সন্তুষ্ট হতে। তাই বিশাল যে আমাদের চাহিদা আছে, বিশাল যে আমাদের স্বপ্ন আছে, তা নয়। আমরা প্রত্যেকেই অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করব, যতক্ষণ না অল্পে শিবের থেকে আমরা এই কল্পতরুর মতো যা চাইবো তাই পাবো। যতদিন না পাই ততদিন পর্যন্ত। তার পাইনি বলে আমাদেরকে এক্ষুনি পেতে হবে। তার জন্য বাড়তি হাউতাস করতে হবে, পরিশ্রম করতে হবে, হতোদ্যম হতে হবে, ভেঙে পড়তে হবে। সেটা করলে হবে না, মুছড়ে পড়লে হবে না। আমাদের মানুষ, মান এবং হুঁশ, আমাদের হুঁশটা যেন থাকে, বজায় রাখতে পারি। নিজেদের কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে, সারা বিশ্বের কথা ভেবে কিন্তু আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে, সংযত থাকতে হবে, বিশ্বাসের উপর ভর করতে হবে, নিজের উপর বিশ্বাস, আত্মবিশ্বাসে আরো বলীয়ান হতে হবে। এবং নেগেটিভিটিভের যে ব্যাপারগুলো আছে, যেগুলো মানুষকে কুড়ি কুড়ি খায়, যেগুলোকে মানুষকে সৎ পথ থেকে, ধর্মের পথ থেকে অধর্মের পথে, খারাপের পথে, মন্দের পথে, নেতিবাচকের পথে, যেগুলো মানুষকে তলিয়ে নিয়ে যায় গভীর থেকে অতল তলে, তাই সেইগুলো থেকে আমরা দূরে থাকবো। তা হ্যাঁ, গত বছর আমরা অল্টারশিপ থেকে বা অ্যাসের সৌজন্যে অনেক কিছু শিখেছি বটে, অনেক কিছু পেয়েছি বটে। হয়তো আমাদের বাঁচতে গেলে যে একটা অ্যাপেল বা অর্থের দরকার, সেটা হয়তো পাইনি। এটা হচ্ছে তে কোনো দ্বিমত নেই, এটা আমরা বলবো এবং আমরা এটা জানি। তাই ওটা ব্যাপারটা ছাড়া আমরা যেগুলো পেয়ে গেছি, আমরা বিলিংনেসটা পেয়ে গেছি, যে কঠিন সময়ে কিভাবে আমরা মানুষকে ভরসা করব, মানুষকে নিয়ে বাঁচবো, নিজে বাঁচবো, অপরকেও বাঁচবো,
অপরের যে দুঃখ আছে সেই দুঃখে আমরা তাকে আরো যাতে তলিয়ে যায় সেটা ভাববো না, কিভাবে সহযোগিতা করে তাকে দুঃখটা দূর করা যায়, তার কষ্টটা লাঘব করা যায়, তার পাশে দাঁড়াতে হবে সহানুভূতি নিয়ে, সেগুলো আমরা শিখেছি। বিশ্বাস, অর্থাৎ আমরা বিশ্বাস করতে শিখেছি যে না, আজকে তো আমি পেলাম না, আজকে হয়তো আমি দুঃখ কষ্টের মধ্যে চলছি, আজকে হয়তো আমার যথেষ্ট মানি নেই বলে আমার এবং আমার পরিবারকে অনেক কষ্ট করতে হচ্ছে, অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে, অনেক ঋণের বোঝা আমাদের হয়তো বেড়ে যাচ্ছে, কিন্তু আগামী দিন কিন্তু আমরা ভালোভাবে বাঁচতে পারি, সেই ভালো দিন আসছে, সেই বিশ্বাসটা আমাদের মধ্যে এসছে। আমরা ধৈর্য ধরতে শিখেছি, যে আগে সামান্য কারণে অকারণে আমরা বিচলিত হয়ে পড়তাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়তাম, কি করব কি করব না সেটা নিয়ে হচ্ছে আমরা আহ নিজেদের পথ খুঁজে পেতাম না, কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব তার মোকাবিলা করতে পারতাম না। কিন্তু সেই ধৈর্যটা আমাদের মধ্যে, বিচলতা থেকে ধৈর্যটা আমাদের, আমরা ধরতে শিখেছি এবং পরস্পরকে সহযোগিতা করতে, পরস্পরকে ভালোবাসতে শিখেছি এবং আমরা মানবিকতার পাঠ এখান থেকে নিতে শিখেছি। কারণ স্যার মানবিকতার প্রতীক, মূর্ত প্রতীক, একটা জ্বলন্ত উদাহরণ, জাজ্বল উদাহরণ আমাদের সকলের সামনে, সারা বিশ্বের কাছে, এবং 14 লাখ প্লাস ফাউন্ডারদের কাছে, টেক টিমের কাছে, লয়ার টিমের কাছে, ম্যানেজমেন্ট টিমের কাছে। সুতরাং একটা উদাহরণ হিসাবে তিনি আমাদের কাছে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি মানবিকতার প্রতীক, মূর্ত প্রতীক, জ্বলন্ত জাজ্বল্য একটা উদাহরণ, এক্সিস্টেন্স। তাই আমরাও মানবিক হতে শিখেছি এবং আমরা অনেকে এখনই ভাবতে আরম্ভ করেছি যে আমাদের যখন আপেল আসবে আমরা তখন কিন্তু আমরা নিঃস্ব, রিক্ত, দরিদ্র, গরিব মানুষদের পাশে দাঁড়াবো, তাদেরকে যতটা পারি কিন্তু আমরা সাহায্য করব। এবং শুধু তাই নয়, আমাদের একটা ওবলেস, যে একটা মার্ভেলাস একটা একটা যে প্রোডাক্ট, সে প্রোডাক্ট ওই ওবলেসের মাধ্যম দিয়ে সারা বিশ্বের, আমাদের যেহেতু গ্লোবাল হয়ে গেছি, গ্লোবাল হতে আমাদেরকে এটা সাহায্য করেছে, এবং সেই গ্লোবাল একজন মেম্বার হয়ে, একজন ফাউন্ডার হয়ে আমরাও শিখেছি যে ওবলেসের মাধ্যম দিয়ে কিন্তু আমরা সারা বিশ্বের হচ্ছে মানুষকে আমরা সাহায্য করব। শুধু ভারত না, বাংলাদেশ না, সারা বিশ্বেই আমরা কিন্তু সেটা ছড়িয়ে দিতে পেরেছি। এবং অ্যাসের কিন্তু আমাদের হায়দ্রাবাদে যখন হচ্ছে একটা দুস্থ আহ মানুষদের পাশে, অরফেন মানুষদের পাশে, বৃদ্ধ মানুষদের পাশে কিন্তু অনেক পণ্য সামগ্রী নিয়ে সাহায্য করেছে। তাছাড়া অন্য একটা জায়গায় যখন হচ্ছে আহ বিপর্যয় ঘটেছিল, প্রাকৃতিক বিপর্যয়, সেখানেও কিন্তু অনপেসিভ পাশে দাঁড়িয়েছে, সাহায্য করেছে। তাই এই যে মানবিকতার পাঠ, এটা কিন্তু শিখেছি আমরা এখান থেকেই। আমরা সৎ হতে শিখেছি, যে হ্যাঁ আমরা আমরা সৎ মানুষের সাথে আছি, কারণ এটা আমরা বুঝি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তাই আমরা আমাদের একান্ত আপনার প্রাণের মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ, দেবদুল্য মানুষ অ্যাসেটকে পেয়েছি, তাই তার সান্নিধ্যে এসে আমরাও কিন্তু অনেকটা সৎ হতে পেরেছি। যেমন চন্দন গাছের পাশাপাশি, জঙ্গলের পাশাপাশি যারা অচন্দ্র চন্দ্র হচ্ছে যে চন্দন গাছের পাশাপাশি যে সমস্ত গাছগুলো থাকে, সেগুলো চন্দনের সংস্পর্শে থেকে তারাও কিন্তু কিছুটা হচ্ছে চন্দনের গন্ধ তাদেরও গায়ে আমরা দেখতে পাই, সেরূপ আমরাও সেরূপ হয়ে গেছি। আরেকটা কি না, পরিশ্রমী হতে শিখেছি আমরা। আমরা আগে হয়তো কুড়ি ছিলাম, ওয়েবিনার কি ওয়েবিনারে ফালতু ওয়েবিনার, সময় ওয়াস্টেড করবো 1.5 ঘন্টা 2 ঘন্টা, সেই একই জিনিস, একই বক্তা, একই ধরনের কথাবার্তা, একই সেই অনপেসিভ তার প্রোডাক্ট। এই মানবিকতার কি সব জয়যাত্রা, মানবিকতার কি কথা এগুলো বলে যাচ্ছে, কে টেকনোলজির কথা বলে যাচ্ছে, এগুলো একঘেয়েমি ব্যাপারগুলো যেগুলো মনে হতো। কিন্তু আমরা এখান থেকেই পাঠ নিতে শিখেছি যে না, এটা একঘেয়েমি নয়, এটা মানবিকতার সত্যি মানবিক দিক। শুধু আমরা যে এখানে আছি ফাউন্ডার্সরা, তারা যে উপকৃত হব তা না, সারা বিশ্বের যারা ফাউন্ডার নেই,
14 লাখ প্লাস, বিশ্বের বাইরে যে আরো 800 কোটি প্লাস যে মানুষ আসছে, সে শিক্ষিত মানুষ হোক বা যারা উজাল হবেন, যারা ফিলিটি মার্কেটিং নিয়ে হচ্ছে তারা ব্যবসা করবেন, সকলেই উপকৃত হবে। এবং সারা বিশ্বের মানুষ এর প্রোডাক্টগুলোকে ব্যবহার করবে। কারণ এ তো কম দামে, এ তো হচ্ছে উৎকৃষ্ট মানের এবং ব্যবহারের উপযোগী এবং ভালো জিনিস ঘরের কাছে সুলভে তারা কিন্তু পাবে না। অনলাইন সিস্টেমে তারা পেয়ে যাবে, ঘরের কাছেই পাবে, ঘরে বসেই পাবে পরিষেবাগুলো। তাই এই যে এটা কিন্তু এই অনপেসিভের দ্বারাই কিন্তু ব্যবসায়ীর সৌজন্যে কিন্তু হতে চলেছে। এবং আমরা যে অলস ছিলাম, অলসতার খোলস ছেড়ে কিন্তু আমরা আবার উজ্জীবিত হয়ে আবার পরিশ্রমী হতে শিখেছি। কারণ বলে না যে আপনি যদি না পরিশ্রমী হন, পরিশ্রম না করলে তার সুফল পাওয়া যায় না। আমরা নাকি পরিশ্রম পরিশ্রম হতেই হবে। কারণ হচ্ছে কঠোর পরিশ্রমের বিকল্প কিছু হয় না। আপনি পরিশ্রম যারা যারা বিশ্বে করেছেন তারা সাধারণ থেকে অসাধারণ হয়েছে এবং তারা বিশ্ব বরেণ্য হয়েছিল, মানুষ হয়েছেন। তাই মানুষের, সারা বিশ্বের মানুষ তাদেরকে বরণীয়, স্মরণীয় এবং সম্মান করেন, ভালোবাসেন। তা আরেকটা কথা, টাইমিং। আমরা অনপিএসসিবে হচ্ছে নিজেরা হচ্ছে প্রাউড ফাউন্ডার বলি। আমরা ওয়েবিনার গুলোতে আসি। আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনার এখন সকালে 8টা 45-এ শুরু হচ্ছে। ওই সময় কিন্তু আমরা উসকুস করি কখন ওয়েবিনারটা শুরু হবে। তাই টাইমিংটা একটা বড় ফ্যাক্টর। টাইম যদি না আসি, অনেক কিছু আমরা এখান থেকে যে জ্ঞান গর্ব যে সমস্ত বক্তব্যগুলো রাখা হয় সেগুলো কিন্তু থেকে আমরা বঞ্চিত হব। আবার টাইম অনেক কিছু আমাদের সময় নষ্ট করে দিয়েছিল। তা টাইমের কাজটা হচ্ছে টাইমে করতে হবে, এবং টাইমে যে কাজটা শুরু করার কথা সেটাও করতে হবে। কারণ এই সময়টাতে যদি না আসি, অনেক কিছু আমরা মূল্যবান জিনিস, মূল্যবান বস্তু, মূল্যবান কথা যেগুলো আমাদের জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করে, সেগুলো হয়তো আমরা হারিয়ে ফেলবো। তার টেকনোলজি, বর্তমান যুগ তো টেকনোলজির যুগ। বর্তমান যে এজ অফ টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি, ডিস্ট্রাকটিভ টেকনোলজি, আপগ্রেড আপকামিং টেকনোলজি, যেগুলো বাঁচতে গেলে মানুষের সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজে লাগে, বিভিন্ন কাজে, বিভিন্ন দিগন্তে। সে আপনি কৃষিক্ষেত্রে বলুন, সে আপনি যুদ্ধক্ষেত্রে বলুন, সে অফিস আদালতে বলুন, বা স্পেস রিসার্চে বলুন, যে যে কাজগুলো আমরা করি সবে কিন্তু আমাদেরকে লাগছে। তাই এই টেকনোলজির জ্ঞানটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, আমাদের তো এটা এআই টেকনোলজির যুগ। আমরা ওই এআই টেকনোলজি, আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলো এআই টেকনোলজির স্পর্শ আছে এবং থাকবে। রোবোটিক টেকনোলজির আছে, মেশিন লার্নিং টেকনোলজি আছে এবং ব্লকচেন টেকনোলজি আছে। এছাড়া 3D প্রিন্টিং টেকনোলজি, আরো ডাটা সায়েন্স, আরো যে যেগুলো আছে, সাইবার সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি, যে যে যেগুলো টেকনোলজি গুলো আসছে আপকামিং এবং ভবিষ্যতে আরো আসবে, সবগুলোই হচ্ছে টেকনোলজিতে কাজ করবে মানুষের। আমরা মানুষ, আমাদের যে যত দিন যাচ্ছে ততই টেকনোলজির হচ্ছে আবিষ্কার হচ্ছে এবং টেকনোলজির ব্যবহারটা, ইমপ্রুভমেন্টটা, অ্যাপ্লিকেশনটা আরো বেশি করে হচ্ছে। আমরা মানুষ ইচ্ছে করলে 24 ঘন্টা তো কাজ করতে পারবে না, রক্ত মাংসের গড়া মানুষ। খাওয়া দাওয়া আছে, ঘুমানো আছে, বিশ্রাম আছে, স্নান আছে, আহ ইত্যাদি ইত্যাদি, আমাদেরকে অবকাশ কিছুটা নিতে হবে। কিন্তু একটা মেশিনকে চালিয়ে দিলে সে কিন্তু 24 ঘন্টা অ্যাট এ স্টেজ কাজ করতে পারবে। এবং মানুষ যেটা হচ্ছে ভুল ভ্রান্তি হতে পারে হাতে নাতে কাজে, মেশিনের কিন্তু ভুল হবে না। আবার নিখুঁতভাবে সেটা করতে পারবে এবং কম সময়ের মধ্যে করতে পারবে। আবার সে 10 জনের কাজ একজনই করে দিতে পারবে। আমাদের 10 জনে যে কাজটা করতে পারবো না, সে কিন্তু মেশিন কিন্তু বা টেকনোলজি কিন্তু 10 দিনের কাজটা একজনই করে দিতে পারবে। এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো সম্বন্ধে তো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই টেকনোলজি যত আসুক না কেন, তাকে অপারেট করবে কিন্তু মানুষ। তার হাতে কিন্তু তার রিমোট থাকবে, সে অপারেট করবে, তারই সৃষ্টি। অথচ
তার সঙ্গে পাল্লা দিয়ে মানুষ চলতে পারবে না, কিন্তু রিমোটটা তাকে তার হাতে থাকবে, সে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, চালনা করবে। হুম। এমন একটা হচ্ছে সুন্দর ব্যবস্থা, সুন্দর জিনিস। তাই টেকনোলজি সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, ডিজিটাল প্রোডাক্ট গুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তাহলে কিন্তু আমরাই বেশি করে উপকৃত হব। আর এই টেকনোলজি বলে অনেকে ভাবছে যে হয়তো কাজটা হয়তো কমে যাবে আমাদের, আমরা আরো বেকারের যুগ, বেকার আরো বেড়ে যাবে, বেকারের কারখানা হয়ে গেছে সারা বিশ্বব্যাপী। হুম। ইভেন চীনে বলুন, জাপানে বলুন, আমেরিকা বলুন, ইংল্যান্ডে বলুন, সেখানে কিন্তু আগে যে বিশেষ বিদেশিদেরকে যথেচ্ছ পরিমাণে চাকরি দিত পড়াশোনার পরে, এখন কিন্তু সেটা আর হচ্ছে না। মেপে ঝুঁকে সেখানে তারা কিন্তু চাকরি দিচ্ছে, এবং সে সমস্ত দেশে কিন্তু বেকারের সৃষ্টি হচ্ছে। তাহলে ভেবে দেখুন। এই জন্য টেকনোলজি হচ্ছে ভালো, আবার কিছুটা হয়তো মানুষের কাজটা কমে যাবে, এটা ঠিক। কিন্তু এর যে বিভিন্ন যে অ্যাপ্লিকেশন, বিভিন্ন দিকে যে ছড়িয়ে ছিটিয়ে যে কাজে লাগাচ্ছে, সেগুলোতে কিন্তু আবার নতুন নতুন কর্মের সৃষ্টিও হবে। এটা আমাদের মাথায় ভাবতে হবে। তাই আমাদের এর জন্য ওরি হলে হবে না, আমাদেরকে এদিকে জ্ঞান লাভটা করতে হবে। হুম। এই সমস্ত কিছু হচ্ছে আমরা পেয়েছি, আমরা জেনেছি এই অনপেসিভে আসার জন্য। এবং এই যে দীর্ঘ 6 বছরের যে জার্নি, 6 বছরের জার্নি একটু একটু করে কিন্তু আমরা জ্ঞান লাভ করতে শিখেছি। এবং যত 2000 হচ্ছে 3 সালের 23 সালের 1লা সেপ্টেম্বরের পরে আমাদের মধ্যে যে একটা প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছিল, যে যখন ও কানেক্টকে হচ্ছে যখন লঞ্চিং করে কমার্শিয়ালি, তখনই আমাদের মধ্যে একটা দারুণ একটা উদ্দীপনার একটা সৃষ্টি হয়েছিল। সে কিন্তু তারপরে যখন কাতার বিশ্বকাপের পরে আমাদের কোম্পানির মধ্যে কিছু হচ্ছে মন্দ ব্যক্তি, খারাপ ব্যক্তি বলি বা দুষ্ট ব্যক্তি বলি, তাদের প্ররোচনায়, তাদের অঙ্গুল হেলনে বা বাইরের শক্তির অঙ্গুল হেলনের ফলে কিছু হচ্ছে ক্ষতি করেছে তারা। আমাদের কোম্পানির যে সিকিউরিটি ছিল বা কোম্পানির যে তথ্যগুলো ছিল তারা প্রচার করে দিয়েছে বা আউটলিক করে দিয়েছে। বা আমাদের ফাউন্ডারদের মধ্যে কিছু কিছু মানুষ ইউটিউবিয়ান এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে সেগুলো প্রচার করে দিয়েছে। যার জন্য হচ্ছে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি, আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। এবং সেই যে ঘাটতিটা, সেই যে সমস্যাটা, সেইটা কিন্তু আমরা এখনো পুরোপুরি ভাবে কাটিয়ে উঠতে পারিনি। তবে এর মধ্যে মাইগ্রেশনের কাজটা তো চলছে, ইন্টিগ্রেশনটা চলছে, ডেটা ট্রান্সফার চলছে, ও কানেক্টে নতুন ফিচার্স নিয়ে আসছে। এছাড়া পাইপলাইনে যে সমস্ত আমাদের প্রোডাক্ট গুলো, কালোজি যে প্রোডাক্ট গুলো রয়েছে, তাগুলো রেডি হয়ে আসতেছে। তাই আমাদেরকে সেই সাময়িক অধঃপতন থেকে, সমস্যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটা আমাদেরকে ভুলে যেতে হবে। কারণ খারাপ কিছু হলে তারপরে কিন্তু ভালো আসে। কারণ ধ্বংসের পরে সৃষ্টি আসে, দিনের, রাতের পরে দিন আসে, অন্ধকারের পরে আলো আসে। এবং যত আপনি সমস্যার মধ্যে পড়বেন, ততই আপনার কিন্তু উত্তর উত্তর জ্ঞান বৃদ্ধি লাভ হবে। হ্যাঁ, তখন যে কি ভুলের জন্য আমাদের হয়েছে সে ভুলটা কিন্তু আমরা শুধরে নিতে পারবো। তাই আসলে সেই ভুলটা শুধরে নিয়েছে, নতুন ভাবে রিপেয়ারিং করে আবার নতুন ভাবে প্রিপেয়ার করছে, যেটা আমাদের সকলের যে আকাঙ্ক্ষা, সকলের যে ডিমান্ড, সকলের যে হচ্ছে ড্রিম, সেটা কিন্তু ফুলফিল হবে। এবং এই যে পপ আপটার মাধ্যমে, এই পপ আপের মাধ্যমে কিন্তু তিনি সেটা বলেছেন। এটা যারা যারা আমরা পড়েছি, শুনেছি, উপলব্ধি করেছি, তার মধ্যেও কিন্তু এটাই বলা হয়েছে। কারণ স্যার বলছেন কি না, কামিং ইয়ার, তার মানে এই 2025 সালটা হচ্ছে একটা নতুন ইয়ার এসছে, গ্র্যান্ড ইয়ার, মানে একটা ভয়াবহ উন্নতির যে বছর, টার্নিং পয়েন্ট, জীবনের মোড় নতুন ভাবে ঘুরিয়ে দেবেন, নতুন ভাবে আমাদের জীবনটাকে গড়ে দেবেন, সারা বিশ্বকে নতুন শেপে দেখা দেবেন। এই যে তার যে মিশন এবং ভিশন,
সেটা অবশ্যই পূর্ণ হতে চলেছে, এবং এই ইয়ারটাই সেটাই টার্নিং ইয়ার। আমরা সঠিক ট্র্যাকে রয়েছি, সঠিক জায়গায় রয়েছি। তাই অ্যাপেলের যে অপ্রাপ্তি সেটা 2024-এ ছিল, আশা করি 2025-এ অ্যাসেপ্ট মুক্ত কণ্ঠে, উদাত্ত কণ্ঠে বলেছেন গ্র্যান্ড ইয়ার এটা হবে। তবে কি না, আমাদের যে সময়কে আমরা নষ্টটা করব না, সময়ের প্রতি কি আমাদেরকে মনোযোগ দিতে হবে, এবং অন্য মানুষের কষ্টটা দেখে আমরা আনন্দিত হব না, পারলে সমব্যথী হব, তাদেরকে আমরা সাহায্য করব, সাকসেসের পথে আমরা নিয়ে আসব। আমাদের প্রত্যেকেরই নতুন ভাবে জীবন, নতুন ভাবে হচ্ছে স্টোরি, গল্প লেখা হবে, জীবনের গল্প, সাকসেসের গল্প। এতদিন ব্যর্থতার গল্প আমরা শুনিয়ে এসেছি, আমাদের ব্যর্থতার গল্প আমরা লোকে দেখেছে। এবারে আমাদের নতুন ভাবে সাকসেসের গল্প হচ্ছে লেখা হবে সকলের জন্য, অনপ্যাসিভিয়ানদের। আর আমরা কখনো হচ্ছে ফেলিওর আর হব না। নেড়া বেলতলায় বারবার হয় না, অর্থাৎ বারবার আমরা ফেল হব না, ফেলিওর হব না, অনপ্যাসিভও ফেল হবে না, অ্যাস্ট্রো ফেল হবে না, এবং আমরাও এই ব্যর্থতার দায় নিয়ে আমরা বাঁচব না। এর থেকে আমরা মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চলেছি, এবং এই ইয়ারটাই হচ্ছে সেটা। শুধু অনপ্যাসিভ মানে একটা বিশ্বাসের জায়গা, অনপ্যাসিভ মানে চোখ কান বুঝে বিশ্বাস করা যায়, সেটা আমরা মর্মে মর্মে এখন গত কয়েক বছরের অভিজ্ঞতার নিরিখে আমরা বুঝতে পেরে গেছি। অ্যাসেটকেও বিশ্বাস করা যায়, অনপ্যাসিভকে বিশ্বাস করা যায়, প্রোডাক্টকে বিশ্বাস করা যায়, ফাউন্ডারদের বিশ্বাস করা যায়, টেকনিক টিমকে, টেকনিক্যাল টিমকে বিশ্বাস করা যায়, লয়ার টিমকে বিশ্বাস করা যায়, ম্যানেজমেন্ট টিমকে বিশ্বাস করা যায়। আমাদের যত প্রোডাক্ট, যত ইন্টারনেট সিস্টেমের যাবতীয় যেগুলো, সব কিছু কিন্তু কংক্রিট, রিয়েল, রিয়েলিটি আছে, এবং বাস্তবায়ন হবেই অ্যাসের হাত ধরে এবং আমাদের সকলের সহযোগিতায়। তাই আমরা কি করব না, অ্যাসের বলেছেন, আমরাও বলি যে আমাদের নতুন এই 2025 সালটা কি হবে না, আই উইশ ইউ and myself also a happy, a happy, a secure, a confidential, a peacefully, a time freedom, money freedom, healthy and prosperous 2025। এই আশা ব্যক্ত করে, এই কামনা ব্যক্ত করে, সকলের মন সুখ সমৃদ্ধি হোক নতুন বছরে, আমরা আবার উজ্জীবিত হই, নতুন ভাবে আমাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠুক সুখ শান্তিতে। এই বলে সকলের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ব্যাক টু অনার করিস স্যার। ওকে। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। গ্রেট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা করলেন স্যার, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ স্যার। ইয়েস, আমরা একটু একটা ভিডিও দেখে নিই, দেন আমরা আবারও আসছি। হয়তো সময় হবে কিনা জানি না, চেষ্টা করব সময়ের মধ্যে কমপ্লিট করার। মজবুত ডিমের আবরণকে ইয়েস, আমাদের সিরাজুল ইসলাম বা আদার্সকে একটু হ্যান্ডেস করুন তো, সাউন্ডটা শোনা গেছিল কিনা একটু বলবেন প্লিজ। ইয়েস। ভেঙে এই ক্ষুদ্র ইয়েস, সিরাজুল ইসলাম বা আমাদের কোনো একজন স্যার হ্যান্ডেস করুন, সাউন্ডটা পাওয়া যাচ্ছিল কিনা একটু আমি জানতে চাই। ইয়েস। ওকে, থ্যাংক ইউ এস এম রনাকুল স্যার। ওকে। ইয়েস স্যার, আনমিউট করেছি। থ্যাংক ইউ। ইমু পাখির বাচ্চাটি বাইরের পৃথিবীতে আসতে পারে দীর্ঘ 3 দিন পর্যন্ত
মজবুত ডিমের আবরণকে ভেঙে এই ক্ষুদ্র ইমু পাখির বাচ্চাটি বাইরের পৃথিবীতে আসতে পারছে না। দীর্ঘ 3 দিন পর্যন্ত যুদ্ধ করছে, কিন্তু যে ডিমের খোলস ভেঙে সে বের হয়ে আসবে সেই খোলস এতটাই শক্ত যে এটা ভেঙে বের হওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। এই ব্যক্তি পুরো দৃশ্যটাই ভিডিও করছেন, কিন্তু কোনোভাবেই ডিমের খোলস ভেঙে দিচ্ছেন না। আপনি হয়তো ভাবছেন একটু খোলসটা ভেঙে দিলেই তো হয়। না ভাই, এই শক্ত মজবুত খোলস যেই বাচ্চা ভেঙে বের হতে পারবে সেই বাইরের পৃথিবীর সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে। এটাই হচ্ছে পৃথিবীতে আসার পথে তার সর্বপ্রথম টেস্ট। আমাদের জীবনটাও এমন, যেই শিশু